কৌতুকাভিনেতা গাড়ি কিনছে, এটা একটা চিত্র জগতের কাছে খুব বিস্ময়ের ব্যাপার, কারণ কৌতুকাভিনেতাদের তো খুব একটা চোখে দেখা হতো না, মানে নায়ক নায়িকাদের যে স্থানে বসানো হতো ন্যাচারালি তার থেকে তো কম ছিল। দীনেশ গুপ্তর, যিনি বিপ্লবী দীনেশ গুপ্তর সঙ্গে ওনার যোগাযোগ ছিল, বিনয় বাদল দীনেশের, বিনয় বাদল দীনেশের, এবং উনি অন্ধ ভক্ত ছিলেন দীনেশ গুপ্তর। বুড়িগঙ্গার পাশে বসিয়ে রাখতেন, কারণ ইংরেজরা কোথায় যাতায়াত করছে, কে কোথা দিয়ে যাতায়াত করছে ইত্যাদি, তারপরে বই পাচার করা, এসব সব করেছেন ওইটুকু বয়স থেকেই। উত্তম কাকুকে বাবা এতই ভালোবাসতেন, নিজের ভাইয়ের মতন। প্রফেশনাল রাইভালরি দেখেছেন তখনকার শিল্পীদের মধ্যে? আমি সুচিত্রাদি বলি, কারণ সুচিত্রাদি আমার এক দিদির খুব ঘনিষ্ঠ, তাই জন্য যে উনি যখন গাড়ি নিয়ে ঢুকতেন স্টুডিওতে, তখন সকলে না স্টিল ছবির মতন হয়ে যেত। তো সেটা তো উনি কাউকে বলেননি করতে, সকলে হতো, কারণ ব্যক্তিত্ব সম্পন্ন লোক দেখলে লোকেদের এরকমই হয়। এই জগৎটা অন্য সব জগতের থেকে আলাদা, আমাদের কোনো দিন তা মনে হয়নি। সুচিত্রা সেনের ভাইয়ের রোল করেছিলাম। আমাদের মা বাবাদের আমল থেকে আমাদের যুগের যতটা তফাৎ ছিল, আমাদের থেকে আমাদের পরের জন্মের অনেক বেশি তফাৎ সব দিক। বাবার মানে আমি যতদিন অবিবাহিত ছিলাম, আমি প্রায় রাজকন্যার মতন থাকতাম আর কি, মানে এতই আহ্লাদ পেতাম। আর বাবা সবসময় বলতেন যে চিত্র জগৎটা হলো বৃহত্তর পরিবার, তো ওখানে তো সবাই আমার কাকা জ্যাঠা, তাই জন্য ওখানে কখনো মনে হয়নি যে আমি একটা গ্ল্যামারাস কোথাও ঢুকছি। আমাদের পরিবারের লোকজনদের সঙ্গে মিলিত হলে যেরকম লাগে সেরকম। ওরা বাড়িতে কীরকম, কারণ সবসময় তো মনে হয় যে ওরা একটা আলাদা জগতে বিলং করেন, কিন্তু সেটা আমার জীবনে কোনোদিন ঘটেনি, কারণ আমার বাবা সেটা কোনোদিন বুঝতে দেননি। তুমি আজকে উত্তম বাবুকে প্রণাম করোনি? আমাদের তো রেয়াজ ছিল বড়দের দেখা হলেই প্রণাম করা। তো আমি বললাম যে না। বললেন কেন? কারণ তখন উত্তম কুমারকে দেখছিলাম, উত্তম কাকুকে দেখিনি, তাই জন্য। গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠানে আজকে আমরা একজন খুব মনের মতো মানুষকে পেয়েছি, যিনি আমাদের আরও মনের কাছাকাছি এক মানুষের মেয়ে, ভানু বন্দ্যোপাধ্যায়, তার মেয়ে বাসবী ঘটক। নমস্কার দিদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর আপনাকে পেয়েছি, আপনার কাছ থেকে অনেক কথা শুনবো, ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা তো শুনবোই, আপনার কথাও শুনবো। প্রথমে জিজ্ঞাসা করি যে আপনি নিজেও তো অভিনয় করেছেন, মানে শিশু শিল্পী হিসেবে করেছেন। আমি একদম যখন আমার 2.5 বছর বয়স ছিল তখন 2টি ছবি করেছি। তো তখনকার কোনো তো আমার নেই, না থাকাই স্বাভাবিক, কিন্তু পরে গল্প শুনেছি আর কি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য এই জন্য যে তাতে আমি সুচিত্রা সেনের ভাইয়ের রোল করেছিলাম, শুভরাত্রি বলে একটা বই। আর তখনই অন্ধাগিরি বলেও আরেকটা ছবি করেছিলাম। আচ্ছা, তারপরে তো 7 বছর বয়স যখন, তখন বাবা প্রডিউস করলেন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, তাতে তো বাবার মেয়ে হিসেবেই অভিনয় করেছি। আর তারপরে যেটা, সেটা তো খুবই উল্লেখযোগ্য, যেটা তপন সিনহা পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি ছবিতে, তখন আমার 13 বছর বয়স, আর ওটা জাতীয় পুরস্কারও পেয়েছিল। তারপরে আর করলেন না কেন? বাবার খুব একটা ইচ্ছে ছিল না, আর আমরা তো তখন আমাদের নিজস্ব মতামত কিছু থাকতো না, বাবা মার মতো, তো বাবা চাননি বলে আর হয়নি। আর সত্যি কথা বলতে বড় হয়ে তারপরে আমারও যে খুব একটা তাতে আফসোস হয়েছে তা না, তার পড়াশুনো করেছি। আর বিয়ের পর আমার শাশুড়িও খুব একটা চাননি, তো সেই জন্য সেভাবে চিত্রজগতে তখন আসা হয়নি। এখন যদিও অনেক বেশি সব জড়িত হয়েছি, কিন্তু তখন আর কি সম্ভব হয়নি। আমি একটু ফিল্মের কথা থেকে সরে গিয়ে আপনার এই কথার সূত্র নিয়ে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, যে আপনি বললেন যে তখন বাবা মায়ের মতটা আমাদের জন্য সবচেয়ে বড় ছিল, যে আমি কি ভাবছি তার থেকেও বাবা মা কী ভাবছে, বা বিয়ের পর শাশুড়ি কী ভাবছেন। তো সেই সময় মেয়েদের যে জীবনটা ছিল আর এখন আপনি যেরকম যা দেখছেন, তার মধ্যে আপনি মানে আপনার কী মনে হয় কোন সময়টা বেশি ভালো ছিল, বা কি উচিত অনুচিত? না, ভালো মন্দের ব্যাপার না, উচিত অনুচিত না। আমরা মনে করেছি চিরকাল যে বাবা মা যেটা বলেন সেটা আমাদের ভালোর জন্যই বলেন, ভেবেই বলেন, এবং সেটা করাটাই আমাদের কাজ। তার জন্য আমার কোনো ক্ষোভ নেই, বিন্দু মাত্র ক্ষোভ নেই।
আর শাশুড়িও যখন বলেছেন উনিও মায়ের মতন, উনিও চাননি যে কারণ ফিল্মের সঙ্গে জড়িত থাকা মানে সারাদিন বাইরে থাকা, সারাদিন ইয়ে করে, এটা তো সত্যি কথাই, সংসারকে সময় দেওয়া যায় খুব কম। তো সুতরাং সেই ভেবেই উনিও বলেছেন না। তো সেই জন্য আমার কোনো আফসোস নেই কেন করতে পারলাম না সিনেমা, কেন ওরা না করলেন, এরকম কোনো ব্যাপার নেই। আর এখনকার মেয়েদের যে যেটা আধুনিকতা বলছে বা পোশাকে চালচলনে যে আধুনিকতা এসছে, সেটা নিয়ে কি আপনার কোনো আপত্তি বা আপনার নিজস্ব কোনো স্ট্রং ওপিনিয়ন যেটা বলে সেরকম কিছু আছে? না, শ্লীলতা যতক্ষণ বজায় থাকছে ততক্ষণ ঠিকই আছে, সবই ঠিক আছে। আর যুগের সঙ্গে তো পাল্টাবেই, একই করে থাকবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের মা বাবাদের আমল থেকে আমাদের যুগের যতটা তফাৎ ছিল, আমাদের থেকে আমাদের পরের জন্মের অনেক বেশি তফাৎ, সব দিক দিয়ে, ন্যাচারালি চলাফেরা, কথা বলা, পোশাক আশাক, ভাবনা চিন্তা, সব দিক দিয়ে। তার মধ্যে ভালো আছে, খারাপও আছে। এই যে প্রজন্মের সঙ্গে সবসময় বলা হয় না জেনারেশনাল গ্যাপ বা কিছু এরকম, তো আপনার নিজের কি অসুবিধা হয় এখনকার জেনারেশনের সঙ্গে মিলিয়ে চলতে? না, একদম অসুবিধে হয় না, কারণ আমি ঠিক ওদের মতন করে ওদের সঙ্গে মিশে যেতে পারি এবং সেই জন্যই আমার খুবই সুবিধে লাগে। বরং আমি বলবো যে ছোট বাচ্চাদের সঙ্গে, মানে যারা আমার থেকে অনেকটাই বয়সের তফাৎ, তাদের সঙ্গে বলতে খুব ভালো লাগে, কারণ অনেক কিছু জানা যায় ওদের থেকে, অনেক কিছু শেখা যায়, আর মনটা খুব ভালো থাকে, সেটা একটা কথা। কারণ বয়স হয়ে গেলে আমাদের যা হয়, আমরা তো একটাই কথা বলি সারাক্ষণ, অসুস্থতা, তোমার কী অসুখ, আমার কী অসুখ, তুমি কি ওষুধ খাও, আমি কি ওষুধ খাই, এটা খাওয়া চলবে না, সেটা খাওয়া চলবে, মোটামুটি আমাদের ওই রকমই কথার মধ্যে রেস্ট্রিক্টেড। কারণ সকলেরই তো লাইফ রেস্ট্রিক্টেড হয়ে গেছে, চলাফেরা, বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে, কী নিয়ে আলোচনা করবে? ধরো আমার বয়সী যারা, তাদের বেশিরভাগই তো বাড়িতে একা। তো তুমি কোথাও না গেলে, না ঘুরে বেড়ালে, না পড়লে, না ইয়ে করলে, তোমার আলোচনার বিষয়টাও তো কমে যাবে। তো সেই জন্য এখনকার প্রজন্মকে কি আপনার বেশি সেলফ সেন্টার্ড বলে মনে হয়? না, আমি তা বলবো না। শোনো, সবেরই তো আছে, মানে ভালো মন্দ সবই আছে। আমি বলবো না সেলফ সেন্টার্ড। আমার চারদিকে যাদের আমি দেখছি, আমার ছেলে মেয়ে, আমার সন্তান, তাদের দেখার পর, বা আমার আশেপাশে আমার বন্ধুর ছেলে মেয়েদের দেখার পরও সবাই সেলফ সেন্টার্ড নয়। কিছু মানুষ আমাদের সময় ছিল সেলফ সেন্টার্ড, এখনো আছে সেলফ। মানে ওটা জেনারেশনের দোষ নয়, ওটা মানুষের নিজের বেড়ে ওঠার দোষ। একদম, আমি একদম তাই মনে করি, একেবারেই। এবার আবার একটু ছোটবেলায় ফিরে যাই, ছোটবেলার থেকে জীবন কিরকম কেটেছে? ভীষণ সুন্দর। বাবার, মানে আমি যতদিন অবিবাহিত ছিলাম, আমি প্রায় রাজকন্যার মতন থাকতাম আর কি, মানে এতই আহ্লাদ পেতাম। বাবার থেকে তো বটেই, মার থেকে প্রচুর বকুনি খেয়েছি, মারও খেয়েছি, কিন্তু সেটা স্বাভাবিক বলেই ধরে নিয়েছি। কিন্তু ভীষণ আনন্দে কাটিয়েছি, খুবই আনন্দে কাটিয়েছি। আর আমি বাবার সঙ্গে ভীষণ স্টুডিও ঘুরে বেড়াতাম। আর বাবা সবসময় বলতেন যে চিত্র জগৎটা হলো বৃহত্তর পরিবার। তো ওখানে তো সবাই আমার কাকা, জ্যাঠা, পিসি, মাসি, দিদি, দাদা। তাই জন্য ওখানে কখনো মনে হয়নি যে আমি একটা গ্ল্যামারাস কোথাও ঢুকছি। আমাদের পরিবারের লোকজনদের সঙ্গে মিলিত হলে যেরকম লাগে সেরকম। কোন স্কুলে আপনার পড়াশোনা? রমেশ মিত্র গার্লস হাই স্কুল। ওখানে লোকজন জানতো আপনি ভানু ব্যানার্জির মেয়ে? হ্যাঁ, জানতো তো আগে বটেই, তারপরে তো অতিথি করলাম ওখানে পড়তে, তখন আরও বেশি জানতে পারলো আর কি। তখন যেরকম হয়, ঔৎসুক্য তো ওদের বাড়বেই, আর ওই বয়সটাই তো তখন খুব বেশি বয়স নয়। সুতরাং আশেপাশের ক্লাস থেকে এসে আলাপ করতে চাওয়া, বা কী হলো, কীরম হলো ইত্যাদি। বাবার সম্পর্কে জানতে চাওয়া, এসব হতো? বাবার সম্পর্কে জানতে চাওয়াটা তো চিরকালই ছিল, ছোট থেকেই ছিল, সেটা অতিথির জন্য নয়। সেটা তো সবসময় বলতো বাবা বাড়িতে কি করেন, এটা তো লোকেদের, স্বাভাবিক লোকেদের, আমাদেরও থাকে যে ওরা বাড়িতে কীরকম, কারণ সবসময় তো মনে হয় যে ওরা একটা আলাদা জগতে বিলং করেন। কিন্তু সেটা আমার জীবনে কোনো দিন ঘটেনি, কারণ আমার বাবা সেটা কোনো দিন বুঝতে দেননি। আমার বাবা আমাদের একদমই সাধারণ মধ্যবিত্ত পরিবারে করে মানুষ করেছেন। এটা যে একটা বিশেষ কিছু, এই জগৎটা অন্য সব জগতের থেকে আলাদা, আমাদের কোনো দিন তা মনে হয়নি। আর অনেক সময় শোনা যায় যে ধরুন যারা স্টুডেন্ট হিসেবে যদি সিনেমায় কাজ করে, তখন স্কুল কর্তৃপক্ষের একটা আপত্তি থাকে, সেক্ষেত্রে কি আপনি সেরকম কিছু ফেস করেছেন? না, আপত্তি তো হয়নি, কারণ বাবা মারা গিয়ে কথা বলেছিলেন, তখন ওরা দিয়ে দিয়েছিল পারমিশন। তো আমাদের তো, যেহেতু আমরা সবাই শিশু অভিনেতা ওখানে ছিলাম, খুব বেশি দিন লম্বা শুটিং ছিল না, তো ওইটা কম ছিল, তাই জন্য
এসে আবার আমি পড়াশোনাটা কন্টিনিউ সেম ক্লাসেই কন্টিনিউ করতে পেরেছি আর কি, পরীক্ষা দিতে পেরেছি। তপন সিনহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হিসেবে তখন তো আপনি অনেকটাই ছোট, তবু কি কিছু মনে আছে আপনার? এটা খুব মুশকিল, কারণ পরিচালক হিসেবে উনি কীরকম সে তো দর্শকে ঠিক করবে, সেটা না। আমার একটা ছোট ঘটনা, এটা আমি সকলের সঙ্গে শেয়ার করে খুব মনে পড়ে। একটা হলো, প্রথম দিন যখন আমি এসে দাঁড়ালাম মানে ক্যামেরার সামনে, লম্বা হাঁটুর নিচে ফ্রক, বেশ অনেকটা নিচে, দুটো বিনুনি বাঁধা আর নাকে একটা নোলক। তো যে গিয়ে দাঁড়ালাম তপন সিনহা বললেন বাহ। তো আমার নিজেকে তো আয়নায় ভীষণ বিচ্ছিরি লাগছে, আমি তখন বুঝিনি যে উনি বাহ বললেন কেন। পরে বুঝেছি যে উনি যেটা কল্পনা করেছেন চরিত্রটা যেভাবে, তার সঙ্গে মিল দেখেছি, ভীষণই মিলে গেছিল, তাই জন্য ওনার ঠিক লেগেছে আর কি, যে মানে উনি যে আমাকে চরিত্র করতে দিয়েছেন সেটা ঠিকই করেছেন আর কি। আর অতিথি চলাকালীন একটা জিনিস খুব মনে পড়ে, সেটাও মানে উনি কত বড় পরিচালক সেটা পরবর্তী যুগে এখন বসে সেটা বুঝতে পারি, যে আমায় কিন্তু কোনো স্ক্রিপ্ট তেমনভাবে বোঝানো হতো না, স্বাভাবিক, সেগুলো তো বুঝতে পারবো না। তো ওখানে একটা সিন ছিল যে আমি প্রথম শাড়ি পরেছি আর ছাতে দাঁড়িয়ে আছি, তো বোধহয় সামনে পার্থ, এত আমাকে বলাও হয়নি, পরে আমি বুঝেছি পার্থ বোধহয় আমার সামনে থাকবে আর আমি বলবো কি। তো সেটা তপন কাকু আমাকে বোঝালেন কীরমভাবে, যে তুমি দাঁড়াবে, আর উনি চরিত্রের নাম ধরে ডাকতেন চারু, চারু তুমি দাঁড়াবে, আমি ক্যামেরার পাশে একটা আঙুল রাখবো, তুমি সেই আঙুলের দিকে তাকিয়ে 20 পর্যন্ত গুনবে, গোনার পরে তুমি বলবে কি। তখন গোনার পরে আমার লিপস্টিক আটকে গেছে, তো কিটা সহজে বেরোচ্ছে না, তারপর বেরোলো। তারপরে শুনলাম ওটা নাকি অত্যন্ত রোম্যান্টিক চরিত্র করতে পেরেছি আমি, এবং তাতে আমার অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছিল তোমার সঙ্গে কি পার্থের ভালোবাসার সম্পর্ক আছে। তো তার মানে বোঝো যে একজন পরিচালকের কতখানি ক্ষমতা, যে তিনি বুঝলেন যে কিভাবে একটা ছোট মেয়েকে কিছু না বুঝিয়ে তার থেকে বার করা যায় সেই জায়গাটা। তো সেটা এখন বুঝতে পারি, তখন কিছু বুঝিনি। বিশেষ করে ছোটদের দিয়ে কাজ করানোটা তো একটা বিরাট মুনশিয়ানার ব্যাপার। আজকালকার ছোটরা, সত্যি কথা বলতে, তখন আমাদের 13 বছর বয়স আর এখন 13 বছর বয়সের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, ওরা অনেক বেশি ম্যাচিওরড হয়। এই বিষয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করব এখনকার ছোটদের নিয়ে, কিন্তু আরেকটু পরে, আরও আপনার কথা শুনে নিই আমি। আর তখন তো আপনি খুব ঘনিষ্ঠভাবে সেই তখনকার যে সিনেমা জগৎ, যেটা তাদের সবাইকে দেখেছেন, তারা কেউ আপনার কাকা, কেউ মামা, কেউ পিসি। তো সেরকম মানে আপনার অভিজ্ঞতাগুলো, সম্পর্কগুলো কীরকম ছিল? ওই যে একদমই নিজের কাকা, উত্তম কাকুকে বাবা এতই ভালোবাসতেন, নিজের ভাইয়ের মতন। তো আমরা জানতাম নিজেদের কাকাদের মতোই একদমই। ছবি জেঠুকে তো ভীষণই শ্রদ্ধা করতেন বাবা, এবং আমাদের সঙ্গে ভীষণই ভালোবাসা ছিল। তো এই প্রসঙ্গে একটা গল্প বলতে পারি? ছবি জেঠু যেটা হয়েছে, এটা পরে শুনেছিলাম আমার দাদার কাছে, আমি নিজে জানতাম না, তখন তো আমার 2.5 বছর বয়স। তো ওই যখন বললাম ওই যে শুভরাত্রি করছি, তখন দুটো সেটে শুটিং চলছে, এক জায়গায় অর্ধাঙ্গিনী, এক জায়গায় শুভরাত্রি। তো তখন শুনেছিলাম যে ছবি জেঠু নাকি আমাকে কোলে তুলে নিয়ে এসে, অন্যটা বিকাশ রায় সেখানে পরিচালক। তো ছবি জেঠু এসে বলছেন যে এই আমাকে একটা রোল দে তো। তখন বলছে যে না, কি দেবো, আপনার এখানে উপযুক্ত কোনো চরিত্র নেই। তো বলছে যে কেন, সবাই নাম করে বলছে ওরটা দে, তারটা দে। তো উনি বলছেন যে ওরকম হয় না। তো বলছে তাহলে ভানুর চরিত্রটা দে। তো বলছে কী করে দেবো, ভানু তো বাঙাল কথা বলছে। বললো ওটাকে ঘটি করে দে। তখন উনি বলছেন যে তখন বিকাশ জেঠু বলেছে যে আপনার যদি এত ইচ্ছে থাকে, আপনি বাড়িতে গিয়ে ভুটিকে, আমার ডাকনাম ভুটি, বাড়িতে গিয়ে ভুটিকে আদর করুন, এখানে আপনার কিছু হবে না। তো এখন ভাবলে ভীষণ ভালো লাগে যে ওই পর্যায়ে, ওই জায়গায় পৌঁছে একজন আমার সঙ্গে অভিনয় করার জন্য এইসব কথা বলতে পারছেন। অবশ্য এইগুলো বোধহয় এইখানে তফাৎ, এগুলো বোধহয় তখন হতো, এগুলো বোধহয় এখন আর হবে না মনে হয়। আমি খুব একটা তো পরিচিত নয় এখনকার চিত্র জগতের সঙ্গে, তাই তবু মনে হয় বাইরে থেকে যে এইটা বোধহয় এখন আর হবে না। তার মানে সত্যি সত্যি কি তখন পারিবারিক ছিল সম্পর্ক? হ্যাঁ, অসম্ভব পারিবারিক ছিল। কিন্তু এখন কিন্তু ওদের শুনি ওদেরও খুবই পারিবারিক সম্পর্ক, একে অন্যের বাড়ি যাওয়া,
ভাই বলা, বোন বলা, ভাইফোঁটা দেওয়া এখনও কিন্তু হচ্ছে ওদের মধ্যে, সেগুলো শুনতে পাই, কারণ কিছু কিছু আমার সঙ্গে পরিচিত আছে। তো সুতরাং এখনও কিন্তু ওদের মধ্যে চলে, একদম যে চলে না তা নয়। তবে তখন অনেক বেশি সময় ছিল বোধহয় লোকেদের হাতে, এখন সময়টা বড়, সময়টা কম। আর সময়টা বোধহয় খুব অস্থির সময় এখন। হ্যাঁ, সেইটা একটু অস্থির। কেন অস্থির বলতে পারি না। অর্থনৈতিক কারণে একটা অনিশ্চয়তা আছে, ওই দৌড়ের একটা ব্যাপার আছে, সেটা ছিল না। আর অনেক বেশি লোক, অনেক কম, অনেক বেশি কম্পিটিটিভ, এটা তো ছিল না, এটা তো একেবারেই ছিল না। প্রফেশনাল রাইভালরি দেখেছেন তখনকার শিল্পীদের মধ্যে? আমি দেখেছি বলে মনে পড়ে না, আমি তো উল্টোটাই দেখেছি। কারণ বাবা আর জহর কাকা সেটাই বলতে যাচ্ছি, কৌতুক অভিনেতা হয়ে ওদের মধ্যে যা ভালোবাসা দেখেছি, এবং একজনকে বলছে ওকে নিয়ে যাও, ফাংশন হতো তখন, তো জলসা হতো খুব, তো বাবার কাছে এলে বাবা বলছে জহরকে নিয়ে যাও, আবার জহর কাকার কাছে গেলে জহর কাকা বলছে ভানুকে ডেকে নিয়ে যাও। তো রাইভালরির তো কোনো প্রশ্নই ওঠে না। বাবা আর জহর কাকার এমন একটা বন্ধুত্ব ছিল যে এই গল্পটাও অনেকবার করা হয়েছে, যে বাবা যখন গাড়ি কেনেন তখন কৌতুক অভিনেতা গাড়ি কিনছে, এটা একটা চিত্রজগতের কাছে খুব বিস্ময়ের ব্যাপার। কারণ কৌতুক অভিনেতাদের তো খুব একটা চোখে দেখা হতো না, মানে নায়িকাদের যে স্থানে বসানো হতো ন্যাচারালি তার থেকে তো কম ছিল। তো বাবা যখন গাড়ি কিনলেন তখন সবাই বললে, এই দেখো জহর, ভানু গাড়ি কিনে ফেলেছে, তো তুমি গাড়ি কিনতে পারছো না? তো বললো, ওটা তো আমারও গাড়ি, আমি যখনই চাইবো তখনই নিয়ে যাব। আর ট্রুলি বিশ্বাস করবে না, প্রত্যেক শনি রোববার গাড়ি কিন্তু জহর কাকার কাছে চলে যেত, জহর কাকা গাড়ি নিয়ে তারাপীঠ যেতেন। এবং এই বিষয়ে আমাদের সন্তানদের মনে কোনোদিন কোনো প্রশ্ন জাগেনি কিন্তু, যে আমাদের গাড়িটা চলে যাচ্ছে কেন, আমরা জানি এটা হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমার কাকা তো গাড়ি নেবেনি। আর ভানু জহর এটা যেমন একটা জুটির মতো, উত্তম সুচিত্রা জুটির মতো ভানু জহর জুটিও তো অত্যন্ত জনপ্রিয়, একই সঙ্গে। হ্যাঁ, বলতে গেলে উত্তম সুচিত্রার ছবি যত লোকে দেখবে সেখানে ভানু জহরও দেখতে পাবে বেশ একই সঙ্গে। আর জহর রায় সম্পর্কে যেটা শুনেছি যে উনি খুব বই পড়তেন, আর বই পড়ার জন্য নাকি ওনার একটা মানে আলাদা মেজবাড়ি লাইব্রেরি ছিল, বিরাট। কেউ জানে না এটা, বেশিরভাগ লোকই এটা জানে না, চর্চাও করা হয় না তো তেমনভাবে। বিরাট লাইব্রেরি ছিল, সেটা এখন কি আছে কি দিয়ে দেওয়া হয়েছে আমি জানি না, কিন্তু উনি অসম্ভব পড়াশোনা করতেন, অসম্ভব। বাবাও যেমন ভীষণ পড়াশোনার দিকে ছিল, ভীষণ পড়তেন, ওনারও অনেক বেশি ছিল আর কি জহর কাকার, অসম্ভব। সত্যেন বসুর প্রিয় ছাত্র চলচ্চিত্রে চলে গেলেন কেন? চলচ্চিত্রে তো চলে গেলেন, বাবা কিন্তু ওখানে ভীষণ করতেন কমিক স্কেচেস ঢাকাতে। বাবা খুব মঞ্চে কবি জাসিমউদ্দিনের কবিতা আবৃত্তি করতেন, এবং ঢাকাইয়া কুট্টি, মানে ঢাকার গাড়োয়ানদের ঢাকাইয়া কুট্টি বলা হয়, তাদের কৌতুক নকশা পরিবেশন করতেন। সুতরাং বাবার এইগুলো ছিলই। তো তারপরে বাবাকে কোনো একটা রাজনৈতিক কারণে চলে আসতে হয় কলকাতাতে, তো স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো তখন বাবার চিরকালই মঞ্চে এবং পর্দায় অভিনয় করার ইয়েটা ছিলই, বাসনাটা ছিলই, বাবার ওটা মনের মধ্যে ছিলই। তাই জন্য এখানে স্বাভাবিকভাবেই যখন সুযোগ পেয়েছেন তখন। আর উনি সত্যি সত্যি কি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? স্বদেশ, হ্যাঁ, সেটা ছিলেন উনি প্রায় বছর, যখন ওনার 5-6 তখন থেকেই যুক্ত ছিলেন। 5-6 বছর বয়স থেকে? ওই উনি দীনেশ গুপ্তর, যিনি বিপ্লবী দীনেশ গুপ্তর সঙ্গে ওনার যোগাযোগ ছিল, বিনয় বাদল দীনেশের, বিনয় বাদল দীনেশের, এবং উনি অন্ধ ভক্ত ছিলেন দীনেশ গুপ্তর। এবং প্রায়ই ঢাকা শহরে দেখা যেত যে একটা সাইকেল চড়ছে, সেই সাইকেলের পেছনে ছোট্ট একটি বাচ্চা বসে আছে, সেটা আমার বাবা। আর দীনেশ দা যা বলবে সেটা তো একদম বেদ বাক্য। দীনেশ দা বাবাকে বুড়িগঙ্গা, ওখানে ছিল ঢাকায়, বুড়িগঙ্গার পাশে বসিয়ে রাখতেন, কারণ ইংরেজরা কোথায় যাতায়াত করছে, কে কোথা দিয়ে যাতায়াত করছে ইত্যাদি, তারপরে বই পাচার করা, এসব সব করেছেন ওইটুকু বয়স থেকেই। তো তারপরে তো বেশি দিন পাননি, তারপরে তো দীনেশ গুপ্ত চলেই গেছে। তখনকার দিনের শিল্পীদের সম্পর্কে একটু জিজ্ঞেস করি, তা কাছ থেকে দেখা সকলেরই সুচিত্রা সেন সম্পর্কে তো আমাদের অগাধ কৌতূহল, কারণ উনি এমনভাবে নিজেকে সরিয়ে নিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমাদের জ্ঞান হওয়ার আগেই আমরা উত্তম কুমারকে হারিয়েছি। আমরা অনেক বয়স পর্যন্ত সুচিত্রা সেন আছেন এই ধরাধামে জানি, কিন্তু তিনি নেই আর কি আমাদের চোখের সামনে। কিন্তু আপনারা তো দেখেছেন তাকে নিয়ে যে সমস্ত কথা আছে, যে খুব অহংকারী মানুষ ছিলেন, লোকজনের সঙ্গে বিশেষ মিশতেন না,
তা আপনার কোনো অভিজ্ঞতা আছে যে উনি ঠিক কীরকম মানুষ ছিলেন? উনি খুব স্বল্প কথার মানুষ ছিলেন, এটা বলবো। অসম্ভব ব্যক্তিত্ব ছিল। সুতরাং অহংকারটা তো আমি কোথাও দেখিনি। এখন সেটা আমি এখানকারই বলে উনি সাধারণ লোকের সঙ্গে কী করতেন সেটা তো আমি ঠিক বলতে পারবো না। আমি কোনোদিন অহংকার দেখিনি। কারণ অনেক ওনার সমসাময়িক বা ওনার থেকে জুনিয়র অনেক যারা নায়িকা বা অভিনেত্রী, তারা অনেক সময় অভিযোগ করেন যে উনি কথা বলেন না বা একটু সরে থাকতেন। কথা না বলাটা কি অহংকারের সেটাই হয়তো চিহ্ন? অনেকের কাছে মনে হয় মানে অহংকার। আমার তো সেটা মনে হয় না, কারণ আমি ওনাকে দেখেছি যে এতই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা ছিলেন যে উনি যখন গাড়ি নিয়ে ঢুকতেন স্টুডিওতে, তখন সকলে না স্টিল ছবির মতন হয়ে যেত। তো সেটা তো উনি কাউকে বলেননি করতে, সকলে হতো, কারণ ব্যক্তিত্ব সম্পন্ন লোক দেখলে লোকেদের এরকমই হয়। এটা সবাইকে, এটা শুধু সুচিত্রা সেনের ক্ষেত্রে না, যে কোনো যাদের মধ্যে আছে ব্যক্তিত্ব তাদের দেখলে ওই সম্মানটা আপনা থেকে চলে আসে। তো সেটাকে আমি তো অন্তত অহংকার বলবো না। সেই একটা ডিস্টেন্স পারসেপশন হয় বলেই কি লোকে তাকে অহংকারী বলে? আমার তো সেরকমই কিছু মনে হয় যে হ্যাঁ এর কাছাকাছি আমি যেতে পারছি না, পৌঁছতে পারছি না, তাহলে সে অহংকারী। সাধারণ লোকের তা মতামত থাকতে পারে, আমার তো তা মতামত না। কারণ আমাকে যখনই উনি ডেকেছেন বা কথা বলেছেন তখন তো আমি তো প্রায় মুনমুনের বয়সী, তো সুতরাং একেবারেই খুবই স্নেহ করেছেন, খুবই যতটুকু কথা উনি বলেন ততটুকু বলেছেন। কাটিয়েছি আমরা বেশ কিছু সময় একসঙ্গে, সুতরাং আমার তো মনে হয় না। আর উত্তম কুমারের সঙ্গে আপনার কি? উত্তম কুমারের সঙ্গে তো একেবারেই কাকু, ওই যে বললাম নিজের কাকুর মতন, একেবারেই একদমই। তো সেই সূত্রে উত্তম কাকুর সঙ্গে দেখাটা অনেক বেশি হয়েছে সুচিত্রাদি থেকে। আমি সুচিত্রাদি বলি কারণ সুচিত্রাদি আমার এক দিদির খুব ঘনিষ্ঠ, তাই জন্য। তা না তো সবাই পিসিমাসি, জ্যাঠা, কাকা। উত্তম কাকুর সঙ্গে দুটো ঘটনা খুব মনে পড়ে, মজার লাগে আমার। একটা হলো যে তখন ওই গ্র্যান্ড হোটেলে শুটিং চলছে, তখন উনি স্যাটাবোস, তো পরে শট দিতে যাবেন একটা, তো সেই ঘরের রুমেতে উনি এসে বসেছেন, পরের শটটা প্র্যাকটিস করছেন। আর তখন আমি কিন্তু যুবতী, তো তখন বুঝতে পারছো যে আমার কীরকম লাগছে যে আমার সামনে উত্তম কুমার বসে আছে, তিনি পরের শটটা প্র্যাকটিস করছেন। তারপরেই বললেন যে চল বেনু খাবার পাঠিয়েছি, তুই আর আমি বসে খাই। আর উনি তো খুব হেলথ কনসিয়াস ছিলেন, মানে ওনাকে বেশি খুব যত্নে খাওয়া করতেন। তো সেটা আমার কাছে একটা ভীষণ ব্যাপার যে আমি শুধু ওনার সামনে বসে আছি। আর এরপরে যে ঘটনাটা মনে আছে আর যেটার জন্য আমি বাবার থেকে পরোক্ষভাবে বকুনি খেয়েছিলাম, সেটা হলো যে বম্বে আর কলকাতার ক্রিকেটের প্রদর্শনী ম্যাচ হচ্ছে। তো ওখানে অডিটোরিয়ামে উত্তম কাকু বসে আছেন, সোমা বসে আছে, বেনু পিসির মেয়ে, আর আমরা তিনজন গল্প করছি। আর উত্তম কাকু সাদা পোশাক পরা, বুঝতেই পারছো কীরকম দেখাচ্ছে, কী অদ্ভুত সুন্দর লাগছে। তো গল্প টল্প করার পর যখন বাড়ি ফিরছি তখন দেখলাম বাবা গাড়িতে একটু গম্ভীর মতন, মানে বাবা তো আমার সঙ্গে খুব একটা গম্ভীর থাকতেন না বা আমাকে বকুনি কোনো দিন দিতেন না। তো বাড়িতে ফিরে এসেছি, তখন আমার মা খুব শান্তশিষ্ট ভদ্রমহিলা, তো মা এসে বললেন, তুমি আজকে উত্তমবাবুকে প্রণাম করোনি? আমাদের তো রেওয়াজ ছিল বড়দের দেখা হলেই প্রণাম করা। তো আমি বললাম যে না। তো বললেন কেন? আলাম কারণ তখন উত্তম কুমারকে দেখছিলাম, উত্তম কাকুকে দেখিনি, তাই জন্য। ঘটনাগুলো শুনলে মানে খুবই মানে ইমোশনাল লাগে তখন। আচ্ছা, এবার আপনার কথায় ফিরে যাই একটু, যে আর তো আপনার অভিনয়ের দিকে যাওয়া হলো না, তাহলে কেরিয়ারটাকে আপনি কোন দিকে নিয়ে? আমি প্রথমে তো 10 বছর সংসার করেছি, আমার ছেলে হলো, তাকে বড় করা ইত্যাদি। তারপরে আমি স্কুল জয়েন করি, আমি স্কুলে শিক্ষকতা করেছি প্রায় 23 বছর। তারপরে রিটায়ারমেন্টের 4 বছর আগে ছেড়ে দিয়েছিলাম স্কুল। তারপরে জীবনটা হলো খুবই সুন্দর একটা জীবন, সেটা হলো আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত হই, যেখানে ডিসেবলড মানে স্পেশালি এবলড দের সঙ্গে, অ্যাডাল্টদের সঙ্গে কাজ করতাম। আমাদের একটা টি প্যাকেজিং ইউনিট ছিল, তো ওখানে ওরা 14 জন কাজ করতো, তার সঙ্গে আমি কাজ করতাম।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসি, তারাতলায় যেটা। তো এই অভিজ্ঞতাটা 10 বছর, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, এত তৃপ্তিদায়ক, এত ভালো যে বলার নয়। সেটা আমি খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু সেটা কোভিডের পর বন্ধ হয়ে গেছে আর কি। তাই এখন আবার অন্যান্য কাজ। গান করার কথা কখনো মনে হয়নি না মায়ের? না, কোনোদিন না, কারণ আমার মা ছিলেন সাংঘাতিক স্ট্রিক্ট। সারেগামা শেখাতেন এক মাস, শুধু সারেগামাই করে যেতে হবে, কারণ যতক্ষণ না ওটাতে একদম পারফেকশন আসবে ততক্ষণ গান শেখাবেন না। আর আধুনিক গান তো শেখাবেনই না, ক্লাসিক্যাল শেখাবেন। আর আমিও ক্লাসিক্যাল শিখবো না, আধুনিক শিখবো। তারপরে ভেবে দেখলাম যে মা এত ভালো গায়, আমি তো ওরকম গাইতে পারবো না, দরকার নেই গায়িকা হয়ে। তাই গায়িকা হওয়া হলো না। বাড়িতে কি সিনেমার গান গাইলে বকুনি খেতে হতো? না না, কোনো দিন না, না কোনো দিন না। আমরা ভাই বোনেরা মিলে জঙ্গলি দেখতে গেছি, শামী কাপুরের। দাদা তো বোধ হয় 15 বার না 16 বার দেখেছে, আমিও গেছি। হ্যাঁ, তো ওই সব কোনো বাধা নিষেধ ছিল না সিনেমা দেখা। আর ভানু বন্দ্যোপাধ্যায়ের কখনো মানে বোম্বেতে গিয়ে ছবি করার কথা কখনো উনি ভেবেছেন? বা উনি তো করেছেন 2টো ছবি বোম্বেতে, বন্দিশ একটা, আর একটা কি নাম, সেটার নাম মনে পড়ছে না। 2টো ছবি মানে নিয়মিতভাবে, মানে এক না একদিনে থাকতে থাকে না? পারেননি, কারণ এখানে সবাইকে ফেলে ওখানে যাওয়া সম্ভব ছিল না। বাবার মা বাবা ছিলেন, মামা ছিলেন, আমরা তো ছিলাম এই ছোট ছোট তখন। সেই জন্য ওখানে গিয়ে থেকে অভিনয় করাটা সম্ভব ছিল না, মানে বাবা করতে পারেননি আর কি সেটাকে ওরমভাবে। আর ধরুন ওনার জীবনের শেষ দিকে যে ধরনের ছবি হতো, ওই ধরনের ছবিতে অভিনয় করতে ওনার কেমন লাগতো? উনি কখনো এগুলো বাড়িতে আলোচনা করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওনার তো খুব ভীষণ ছিল যে ওনাকে অনেক রকম বিভিন্ন চরিত্রে দেয়া হয় না। তো সেটা তো জনতাদের কাছ থেকে সেটা অন্যরকম আশা করা যায় না, কারণ আমরা ওরকম একটা ছাপ দিয়ে দিই যে গোয়েন্দা তাকে গোয়েন্দা, যে উকিল ব্যারিস্টার করছে তাকে সবসময় জজ ব্যারিস্টারই করতে হবে ওরম দেখা, বা বাবার যে কৌতুক সেইটাই কৌতুকেই দেখবে। ওই ক্ষোভের থেকেই তো নির্ধারিত শিল্পী তৈরি করা, যে একটা সিরিয়াস ধরনের। যদিও অমৃত কুম্ভের সন্ধানে আর তপন কাকু ইয়েতে দিয়েছিলেন, রবি কাকার সঙ্গে বইটাতে সিরিয়াস রোল ছিল বাবার, সেই জন্য সেইটুকু করে তো অসম্ভব ভালো অভিনয় করেছিল। অমৃত কুম্ভের সন্ধানের একটা দৃশ্য তো অসাধারণ, ভাবা যায় না সিরিয়াস। মৃত্যুকুম্ভের সন্ধানে অসাধারণ রোল একটা। তো উনি সেটা ছিল যে উনি অভিনেতা ছিলেন, আর সত্যি কথা বলতে খুব ভালো অভিনেতা না হলে খুব ভালো কৌতুক অভিনেতা একেবারেই হওয়া যায় না, সেটা তো বটে। আর বড় বড় পরিচালকদের সঙ্গে তো ওনার সেরমভাবে কাজ করা হয়নি। বড় বড় পরিচালক বলতে আমি সত্যজিৎ রায়ের কথা বলছি, তো উনি তো করেননি ওনার সঙ্গে না। এইটা নিয়ে কখনো উনি আমাদের কিছু বলেননি, সেটা ওরমভাবে আমাদের কোনো গল্প কোনোদিন হয়নি, কেন নেননি বা কি নেননি সেরকম। হয়তো ওই রকম চরিত্র কখনো আসেনি ওনার করার মতো চরিত্র। সেটা হতাম। বাবা ভীষণ গল্প করতেন, আমরা ভীষণ গল্প করতাম। বাবা শিশির ভাদুড়ি দ্বারা ভীষণ অনুপ্রাণিত ছিলেন, সেই সব গল্প, ঢাকার গল্প, সেসব গল্প হতো। কিন্তু কেন কে নিচ্ছেন না বা কেন করছেন ওরম ধরনের কথা কখনো আলোচনা কখনো হয়নি আমাদের। আর সিনেমা জগতে ওনার প্রিয় বন্ধু কে ছিলেন? সিনেমা জগতে প্রিয় বন্ধু তো জহর কাকা, আর ছবি জেঠু। অসম্ভব, ছবি জেঠু বসুর সঙ্গে ভীষণ অন্তরঙ্গ সম্পর্ক ছিল, অসম্ভব। আর উনি কাকে মানে প্রিয়, মানে ওনার প্রিয় অভিনেতা বা আদর্শ অভিনেতা কি? ছবি শিশির ভাদুড়ী। একদম ভীষণ উনি অনুপ্রাণিত ছিলেন শিশির ভাদুড়ীর দ্বারা। এবং সেই শিশির ভাদুড়ীকে যখন ছোটোবেলায় একদিন শুনেছিলেন যে ওনার প্রাইভেট টিউটর ছিলেন আমার ঠাকুরদা, সেটা শুনে এত আনন্দিত হয়ে গেছিলেন যে বলার নয়, যে আমি যাকে আইডল হিসেবে মানি তিনি, তাকে আমার বাবা পড়াচ্ছেন। চিরকালই শিশির ভাদুড়ী দ্বারা খুব। আর আপনি যখন ধরুন অতিথি করছেন, তখন কি উনি কখনো আপনাকে বলেছেন যে অভিনয়ের ক্ষেত্রে কি করা উচিত বা কোনো দিন না। আমার শুটিংয়ের জায়গায় কোনোদিন বাবাও যাননি, মাও যাননি, সুতরাং কোনো রকম। আপনার সঙ্গে কেউ যেতেন না? না। আচ্ছা, এবার একটু একালেরই যে আমরা এক্ষুনি বলছিলাম এখনকার ছোট বাচ্চারা, এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে একদম ছোট ছোট বাচ্চা, মানে ধরুন 2 বছর 3 বছর বয়স, তারা যদি একটু মানে ভালো করে কথা বলে, একটু সুন্দর করে মিষ্টি করে কথা বলতে পারে বা একটু দেখতে সুন্দর, তার বাবা মারা তাদের নিয়ে রিল বানাচ্ছে, তাদের নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই জিনিসটাকে একজন শিক্ষিকা হিসেবে এবং মা হিসেবে আপনার কি মনে হয় এগুলো করা উচিত?
সত্যি কথা বলতে আমার না খুব ছোট বাচ্চারা বড়দের জিনিসগুলো যে করে আজকাল, ওইটা আমার খুব একটা পছন্দ না। পছন্দ মানে বাচ্চারা বাচ্চাদের মতন থাকবে, এটা আমার ভালো লাগে। করুক, শিল্পকলার সঙ্গে তো অবশ্যই যুক্ত থাকুক, তাতে কোনো আমার আপত্তি নেই। কিন্তু হঠাৎ বড়দের নাচ, বড়দের গান যেগুলো করে আর কি, খুবই ভালো করে, বিষয়ে সন্দেহ নেই। আজকালকার ছেলেমেয়েরা কিন্তু খুব ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড, কিন্তু বোধহয় তাতে কোথাও শিশুর ব্যাপারটা চলে যায় আর কি। শিশুর, আজকালকার শিশুরা শিশু নেই, এই আর কি। শিল্পকলা ঠিক নেই, যে রিল যেগুলো করে, মানে ধরুন ওদের প্রত্যেক দিনের ওরা কি করছে না করছে সেটা এই করে করে ধরুন খুব সুন্দর মিষ্টি দেখতে বাচ্চাগুলো খুব পপুলার হয়ে যায়, এগুলো মানে এটাই আজকালকার ট্রেন্ড, এটাই ধরে নিতে হবে। এখন এরমভাবেই সবাই চলছে, তাই জন্য তারাও চলছে। শিশু মনের উপর তো এটা একটা একটা খারাপ প্রভাব বলে আপনার মনে হয়? না, তা বলবো না, কারণ সত্যি কথা বলতে আমারই ছাত্রছাত্রীরা রয়েছে যারা দুদিকটাই খুব সুন্দর করছে, পড়াশোনাও খুব ভালো করছে, আবার এদিকে গান বাজনায় যে সব আজকাল হয় ভীষণ রিয়েলিটি শো, তাতেও গান করছে, খুব সুন্দর গান করছে। সুতরাং দুদিকটা ভালোই ম্যানেজ করছে, সুন্দর ম্যানেজ করছে। আর এখন কি মানে অবসরকালীন সময় চলছে নাকি আর কাজকর্মের সঙ্গে যুক্ত? না না, আমি খুব ভীষণভাবে কাজের সঙ্গে যুক্ত। তার মধ্যে একটা হলো, আমি তো বাবার কৌতুক নকশাগুলো করি, রিল বানাই। আর একটা হলো আমার স্বামীর একটা ডিজিটাল নিউজ পেপার আছে, বহু কালের, বহু দিনের। তো সেখানে একটা বিনোদন সেকশন বলে আছে, সেখানে 4টে খবর পড়ি আমি, মানে ভিডিও আর কি। এটা কোন চ্যানেল? সুপ্রভাত.com। তো ওটা অনেক দিন আগে, মানে বহুকালের, 30 বছর হয়ে গেছে, এবার তার বেশি হয়ে গেছে। তো সেখানে আমি 4টে খবর পড়ি, বিভিন্ন খবর। সেটা নিজে লিখি, অন্য জায়গা থেকে জোগাড় করে, নানান রকম। সেখানে গানও দেওয়া হয়, রান্নাও দেওয়া হয়, এইসব। আর একটি সংস্থার সঙ্গে আমি যুক্ত, যারা স্কুলে স্কুলে ইংলিশ গ্রামারের ওপর পরীক্ষা নেয়। তো সেই গ্রামার পেপারগুলো আমি চেক করি। তো সুতরাং নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি এসব করে। ভানু ব্যানার্জির যে বিভিন্ন কৌতুক নকশাগুলো আমরা শুনেছি, সেগুলো যখন তৈরি হতো সেই সময়ের কিছু স্মৃতি আপনার মনে আছে? কিভাবে তৈরি হতো, কিভাবে কনসেপ্টগুলো ডেভেলপ করা হতো? না, সেটা তো বাবা লিখতেন বসে, আবার আমার দাদাও অনেকগুলোতে সাহায্য করতো লিখতে। সুতরাং সেগুলো তো বসে আলাপ আলোচনা করে, বা ওনার সহশিল্পীদের সঙ্গে। তখন তো ভিডিও ছিল না, তখন তো অডিও। বাবা তো ক্যাসেট বার করতেন প্রত্যেক পুজোয়, তো ওরকমভাবে তৈরি হতো আর কি। তো আমি এখন ওখান থেকেই নিই বেশিরভাগ সময়। ওখান থেকে নিয়ে ছোট ছোট করে রিল বানাই, আর আবার নিজেও। এইটা কি আপনার এই বয়সে এসেই আপনার মনে হলো যে আপনি করবেন, নাকি আগেও করেছেন? না, কোনো দিন করিনি আসলে। একটা জায়গায় বাবার ওই বাঘের একটা আছে, সেটা বলতে গেছিলাম, তো গিয়ে দেখলাম প্রচুর লোকেরা খুব হাসছে। তো আমার বক্তব্য হলো যে নায়ক নায়িকার ছেলেমেয়েরা যদি নায়ক নায়িকা হয়, গায়ক গায়িকার ছেলেমেয়েরা গায়ক গায়িকা হয়, তাহলে কৌতুক অভিনেতার মেয়ে একটু চেষ্টা তো করুক। পারবো না কোথাও জানি, ওনার কাছাকাছি যাওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু চেষ্টা তো করতে পারি। আর লোক যখন হাসছে, তার মানে লোকেদের ভালো লেগেছে। তো সেই থেকেই এই ইয়েটা তৈরি হলো, আর করাটা মানে পথ চলাটা শুরু হলো আর কি। আমি এখানে আর একটা প্রশ্ন, আপনার কথা প্রসঙ্গেই আমার মাথায় এলো প্রশ্নটা, যে আপনি বললেন না নায়ক নায়িকা, ছেলেমেয়েরা নায়ক নায়িকা, এটা ইদানিংকালে যত বেশি হচ্ছে। আপনাদের সময় যেমন ধরুন আপনি ওই প্রফেশনটা নিলেন না, এরকমই ধরুন উত্তম কুমারের ছেলে নায়ক হলো না। না, কারণ আমাদের সময় ওই যে ছিল যে ওই আমরা সিনেমায় ঢুকেছি তাই বলে আমাদের ছেলেমেয়েরা ঢুকবে তা না। তারা সব ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, পড়াশোনা করবে। তখন তো শুধু ওইটাই ছিল। এখন তো সেই ধারণাটা পাল্টে গেছে। এবারে একটু আপনার কাছে আবদার, একটু শুনবো কোনো একটা কৌতুক নকশা ছোট্ট করে। হ্যাঁ, খুব কঠিন, মনে পড়ে না হঠাৎ বললে, তবু চেষ্টা করছি একটা বলতে। এটা বাবার জীবনের সত্যি ঘটনা। তখনকার দিনে সালে বলে একজন ফুটবল প্লেয়ার ছিল। তো তিনি এসে বলছেন যে, এই ভানু, তোর নামটা কি? তুই যেন রোগা পাতলা, সেরকম তোর নামটাও ছোট। আমার নামটা দেখ, পরম কুরবিল্লা বাবা খান জাহাঙ্গীর কাদের সালে। বাবা বলল, ও মা, ভানুটা তো আমার ডাক নাম, আমার আসল নামটা কেমন কি? আমার আসল নামটা হইল গিয়া
অয় অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে, ইঁদুর ছালা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। আরে থাম থাম, না 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 না, থামুম না তো, আমি তো মাঝখানে থামুম না। ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন ডিগবাজি খায় ভানু ব্যানার্জি। অসাধারণ। অনেক ধন্যবাদ দিদি, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। অনেক অনেক ধন্যবাদ, আপনি যে আপনার মানে অনেক ব্যস্ততার মধ্যে থেকে আমাদের এই সময়টুকু দিলেন। কথা বলতে তো ভালোই লাগে, আর বাবার সম্বন্ধে বলতে তো খুবই ভালো লাগে, সবসময়ই ভালো লাগে যে ওনাকে নিয়ে এতদিন পরেও চর্চা চলছে। চর্চা চলবেই, কারণ ওনাদের মতো শিল্পীরা, মানে ওদের মতো শিল্পীরা তো আর ফিরে আসবেন না। আমরা তবু মানে ওদের সময়ে জন্মেছি, এর পরে যারা, তারা জানি না কতটুকু কি মনে রাখবে, কিন্তু আমরা যতদিন আছি আমরা তো মনে রাখবো। যেমন অনেকে জিজ্ঞেস করে যে উনি ঠিক মতন পুরস্কৃত হননি বা পুরস্কার পাননি, কিন্তু আমারটা মনে হয় না, কারণ এই যে তুমি এখন আমার সামনে বসে এত বছর পরে ওনাকে নিয়ে আলোচনা করছো এবং আমি আলোচনা করছি, এটাই তো সব থেকে বেশি বড় পুরস্কার। এর থেকে বড় পুরস্কার দরকার নেই। আর আমাদেরও গর্ব এটা যে আমাদের বাংলা এরকম একজন মানুষ ছিলেন, আর সেই সঙ্গে আমাদের একটা আফসোসও বলতে, আফসোস এবং দুঃখ যে ওদের কাছাকাছি তো আমরা আসতে পারিনি, দেখতে পারিনি নিজের চোখে ওদেরকে। মানে সেই সময়কার সেই যেটাকে আমরা স্বর্ণযুগ বলি, তাদের কাউকেই তো আমরা দেখিনি চোখে। তা বড্ড বেশি তাড়াতাড়ি বেশিরভাগই চলে গেছেন। আর আমাদের মনে হয় আমরা বোধহয় একটু ভুল সময় জন্মেছি, আরো আগে জন্মালে ভালো হতো। আবারও অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে। দিদি, ধন্যবাদই দিতে পারি, এর বেশি তো কিছু দিতে পারি না। ছোট্ট একটা চারা গাছ, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে আপনাকে দিয়ে গেলাম। এই চারা গাছ যতদিন থাকবে গপ্পসপ্পকে মনে রাখবেন আপনি। এর থেকে ভালো উপহার আর কিছু হয় না, সত্যি অসম্ভব ভালোবাসি আমি গাছ, খুব ভালো, সুন্দর দেখতে। তোমাদের চ্যানেলটার নাম গপ্পসপ্প, কিছু গল্প কিছু মনের কথা। আচ্ছা, খুব সুন্দর, ভারী সুন্দর দেখতে। বাসুবিদির সঙ্গে কথা বলতে বলতে আমার খুবই আবেগতাড়িত লাগছিল, কারণ এমন একজন মানুষের মেয়ের সামনে আমি বসে আছি, মনে হচ্ছে ওনার আত্মজা বাসুবিদি, তার সঙ্গে বসে কথা বলছি। সেই মানুষদের তো আমরা চোখের সামনে দেখতে পাইনি, তাদের কাছাকাছি আসতে পারিনি, তবু আজকে বাসুবিদি যে তার সময় থেকে কিছুটা আমাদের দিলেন, তার জন্য ভীষণ ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ। এরকমই আরও মানুষদের নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে বারবার। আপনারা যারা সুস্থ, সুন্দর, রুচিসম্মত আলোচনা শুনতে আগ্রহী, তারা নিশ্চয়ই গপ্পসপ্প, কিছু গল্প কিছু মনের কথার অনুষ্ঠান দেখবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাও ফলো করুন। নমস্কার।